দেখেছেন বিজিবি ডিজি কত ভালো, নির্বাচন নিয়ে কত দরদ, তার সীমান্ত নিয়ে কত উতলা। দেখেন দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ, ইনকে ডিজি আমরা তো চাই, তাই না? হ্যাঁ, হারাম জাদা মাদার বাচ্চা, তোর কুত্তির মধ্যে তাড়াতাড়ি ঢুকায় তোর মাম্মা হাসিনার কাছে পাঠিয়ে দেবো, বান্দির বাচ্চা। কেন গালি দিচ্ছি? হ্যাঁ, উই তো আর্মি, আর্মির বড়, এতই বড় যে নিজের নিজেই মারবার পারে, আর কাউরে লাগে না। পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপির ডিজি কেন থাকবি? ওই ইলেকশন করবি, ওই অন্তর্ঘাত করবি, ও প্রধানমন্ত্রী কাটাল রানীর নির্দেশনা করবি, এডিটর সাহেব দেন জাউরা সিং মেরে দেন, আরেটা দেন, আরেটা দেন, আরেটা মারেন। আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি, একেবারে নাক মুখ ফাটে দিলাম নি। হারাম জাদা এই জাউরা শোন। দাঁড়ান দাঁড়ান এডিটর সাহেব, ও বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি, স্ক্রিনে রাখেন। দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে। এই এখন কবু অর্ডার দিছে তাই করেছি, তাই না? তোর অর্ডারের মধ্যে কি লিখে দিয়েছিল দেশ বিরোধী ষড়যন্ত্র? ওটা কছু তো নিজের কুরকুরে নেত কছু তো। আমাদের সুশীলদের রাষ্ট্র বুঝা নিয়ে আসেন, আমরা একটু আলাপ করি। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করি। বাংলাদেশে এক অদ্ভুত ব্যবস্থা, সবাই কোशिশ করেছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায়। বিএনপি কইছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ কায়েম হয়, তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর, অকার্যকর হয়। অতি মূল্যবান কথা কইছেন। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে, আর কিছু করেন না, কিন্তু খালি রাজনীতি, খালি রাজনীতি। এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না। অনেকে কইবেন মির্জা ফখরুল কি আনার চাইতে কম বুঝে, বিএনপির এত নেতা কি কম বুঝে, আপনি সব বুঝে বসে আছেন, সব জানতা, আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম? সিসি, আমার সে বুদ্ধি কেন কম হবে? ওনাদের বুদ্ধি বেশি, নলেজ বড়, বড় বড় নলেজ। হ্যাঁ হ্যাঁ, জানেন না নলেজের বড় গল্প জানেন না? আচ্ছা শোনেন, হ্যাঁ, এটা শফিক রহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন। আসেন এবার বড় নলেজের গল্প শুনি। তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়ে। হ্যাঁ, তো বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে, কি না যিনি কয়। তো ঘটক কইছে পোলা ভালো, বংশও ভালো, চাকরি করে, দেখতে শুনতে ভালো, রুচিবান, শিক্ষিত। হ্যাঁ, তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম, তো পোলার নলেজ কেনকা? তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে, গোসল করার সময় তাই দেখেছি আমি, তাই উনাদের নলেজ বড় আছে, এত বড় নলেজ, কিন্তু আক্কেল কম। আমি যদি বিএনপি করলামই নি, তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি? রাষ্ট্রপতির? ও রাষ্ট্রপতির না, প্রাইম মিনিস্টারের? তাও না। তাহলে কার বেশি? বুঝে ওরা কার বেশি ক্ষমতা? বুঝে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত, আইন, জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে। প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করেছেন কে? উনি আদালতকে রেখে দিয়া, এটাতে কয় বিভ্রম। হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল, কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান, এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, শাসন কাঠামো, রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট। আপনি পিএম রাষ্ট্রপতিকে সরাইতে পারেন, বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ। পিএমকে তো জিতে আসতে হয় সংসদে, ভোট কারচুপি কন, দামি কন, নৈশ কন, যাই হোক, একটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট, তাই না? পাবলিকের কাছে যাইতে হয় তো, 5 বছর পরে ক্ষমতা ছাড়তে হয় তো, অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও। কিন্তু আপনি তো বিচারপতি অপসারণ করতে পারবেন না। পারবেন না তা না, পারবেন, কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। মানে বুঝেছেন তো, 3 জন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমরা আর মামুরা, ওরা যদি মনে করে বিচারপতি ভুল করিছে তাইলে শাস্তি হবে, আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না। হ্যাঁ, বিষয়টা না বুঝে দেখি, কারণ এটা গুরুত্বপূর্ণ। তো বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে, নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। দেখে মনে হয় খুবই গুরুতর, ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু এটা খেয়াল করেন, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি? প্রধান বিচারপতি আরো 2 বিচারপতি, মানে বিচারকের বিচার করবে বিচারকই, বন্ধু বিচার করবে বন্ধু। যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা, এটা কি আপনি ন্যায় বিচার বলবেন? এই যে তত্ত্বাবধায়ক সরকারের আইন ছিল না, এটা কিন্তু সংসদ বানাইছিল, জনগণের প্রতিনিধিরা বানাইছিল, সেটা আদালত বাতিল করে দিল। তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে,
সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে, যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না। তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, আপনি তো কম দাদা যে জুডিশিয়ারি, আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা, একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা। তো তাইলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে? গুরুতর প্রশ্ন। আসেন আর একটু বুঝে দেখি। তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাশ করেছিল, মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে, কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল। এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতাধর, অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না। এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, সংসদ বনাম আদালত, কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব? এতে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন, দার্শনিক প্রশ্ন, রাষ্ট্রনৈতিক প্রশ্ন। ধরেন ইসলামে এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা, এটা বোঝার জন্য আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি। ধরেন ইসলামে আপনি আল্লাহ তাআলার কোনো শরীক কল্পনা করতে পারবেন না। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী, আল্লাহর কোনো শরীক নাই এবং হযরত মুহাম্মদ উনার প্রেরিত নবী। এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না। আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে। ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক, এইটা আগে আপনাকে বুঝতে হবে। তার ক্ষমতা সার্বভৌম, গণ অভিপ্রায়, জনগণের আকাঙ্ক্ষা, এটা সর্বোচ্চ আইন। গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে, তারাই জনগণের ভয়েস। আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না, তাই তারা প্রতিনিধিত্বশীল না। অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে? এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে। আদালতের এই ক্ষমতা মানে আইনসভা বা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে। আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা, এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায়। তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে, জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে, আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে। আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না, বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে। বাংলাদেশে সেটাই হয়েছে। আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙে পড়ে। যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে। তাহলে কে বেশি ক্ষমতাবান, সংসদ না আদালত? আদালত। আবার সংসদ আদালতের বিচারপতিকে অপসারণ করতে পারে না, বুঝছেন? তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোনো ব্যাকরণ তো কার্যকর থাকে না। অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে। তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না, তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল, জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল। তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি, কিন্তু কিন্তু সেটা সীমিত। সেটা কি আসেন আরেকটু বুঝে দেখি। আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে, তাই না? এই প্রশ্ন তো সরাসরি চলে আসে। আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। ভারসাম্য তখনই থাকে যখন আদালত, সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে, কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে। আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাবদিহিতা করবে না, তাহলে সে আদালত না, সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক। তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলুপ্তি তাই শুধু একটা রায় না, এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ। আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ, দেশের সমস্ত সংকট। এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে। দেশে এক্সিকিউটিভদের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। রাষ্ট্রপতি নিজেই এক্সিকিউটিভ, ডে টু ডে প্রশাসন আর পলিসি নির্ধারণ করবে। এর জন্য উনি একটা ক্যাবিনেট নিয়োগ দেবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্য। সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে, কোনো প্রধানমন্ত্রী থাকবে না। রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর বা 5 বছর হবে, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে রাষ্ট্রপতি কোনো আইন বানাইতে পারবে না এবং উনার সমস্ত অর্ডার সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে।
রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করে আইনসভার কাজ নিজে করতে পারবে না। রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ চালাইতে পারবে। দেশে কোনো আইনের দরকার হলে, আইন বাতিল করতে হলে আইনসভার মিটিং ডাকতে হবে এবং সেখানে কেবলমাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়া কোনো সিদ্ধান্তে আসবে। এই সংসদের সদস্যরা সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে, তখন কেবল দেশে ফ্যাসিজমের উত্থান ঠেকানো যাবে। দেশের বাজেট আইনসভা পাশ করবে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে যেই বাজেট দিবে, রাষ্ট্রপতি সেই বাজেট দিয়ে ওই অর্থ বছরের ব্যয়ভার বহন করবে। এখন সরকার বা এক্সিকিউটিভ চাইলে বা প্রাইম মিনিস্টার চাইলে যে কোনো মানুষের উপরে চাপাই দিতে পারে কর, কারণ এক্সিকিউটিভ আর আইনসভা একই জিনিস। তো রাষ্ট্রের দুইটা বিভাগ যদি একই হয় তাহলে এটাই তো ফ্যাসিজম আর স্বৈরাচার। এই সমস্ত সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না, আমি এটা বুঝি না। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলেই কর বাড়াইতে বা কমাইতে পারবে না এবং এই ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যস্ত থাকবে। আইনসভার কাজ হবে আইন নিয়ে। রাষ্ট্রপতির মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে মিড টার্মের মতো, যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতির টার্মের মাঝখানে। এই জন্যেই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে 2 থেকে 2.5 বছরের মতো। সংবিধানে কোনো 70 অনুচ্ছেদ থাকবে না, কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট, আইনসভায় দল বদল কইরা অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায় দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপর ভিত্তি কইরা কোনো বিলে ভোট দেবে। রাষ্ট্রপতি যদি নিজের ইমেজ আর যোগ্যতায় একবার নির্বাচিত হয়ে আসে এবং তাহলে রাষ্ট্রের এক পক্ষের আর এক পক্ষের পাঁচ আটার কোনো প্রশ্নই ওঠে না। সুপ্পু যেরকম হাসিনা কদম বুঝি করতো, সেটা আর হবে না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন। জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে হারায় নির্বাচিত হয়েছিলেন। সংসদ নির্বাচন আলাদাভাবে হয়। রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন্ড জুরিসডিকশন, এটাই একমাত্র বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকানোর উপায়। এইসব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতুড়ে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায়। এটা যে কোনো মহল্লে বন্ধ করতে হবে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রপতি খালি সংসদের পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে, যেখানে কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না, একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে। আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছি যেখানে আর একটা বার ভুল মানে গোটা ভবিষ্যৎ হারানোর সামিল। আমরা আর সময় দিতে পারি না সেই সব তথাকথিত সংস্কারকদেরকে যারা শতবার ব্যর্থ হয়েছে, তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপাই দিতে চায়। না, এবার আর হবে না। এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না, জনগণের হাতে থাকা আইনের মালিকানা। জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে তখন তার সংস্কার না, প্রয়োজন হয় রূপান্তরের। আমরা চাই না আরেকটা হাসিনা, আরেকটা বাকশাল, আরেকটা মুজিব, আরেকটা 72-এর ক্লোন রাষ্ট্র। আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা, নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে। প্রভু না, হবে পর্যালোচক, যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ, কোনো নেতার পদচুম্বনের জায়গা না। প্রিয় দেশবাসী, এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয়। প্রশ্ন একটাই, আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন, না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন? আসেন সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি। এবার আর সংস্কার না, রূপান্তর চাই। এই রূপান্তরেই মুক্তি, এই মুক্তিতেই নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আনতে হবে সবাই মিলে আবার একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।